হ্যালো, নমস্কার বন্ধুরা। এই ভিডিওতে কুবলা খান কবিতাটার লাইন বাই লাইন বাংলায় এক্সপ্লেইন করার আগে, টেক্সট এক্সপ্লেনের আগে প্রাথমিক আলোচনা আমি করছি। এই প্রাথমিক আলোচনা থেকেই স্যামুয়েল টেইলর কলেরিজের লেখা কুবলা খান কবিতাটার মূল বিষয়বস্তু পুরো একদম ক্লিয়ারলি বোঝা যাবে। এরপরের ভিডিওতে শুধু আমি টেক্সটটা এক্সপ্লেন করব, বাংলায় অনুবাদ করব, এবং তারও পরে টেক্সট এক্সপ্লেন হয়ে যাওয়ার পরে এমসিকিউ গুলো দেওয়া থাকবে এবং সমস্ত ভিডিওগুলো একটার পর একটা এন্ড স্ক্রিনে, ভিডিওর এন্ড স্ক্রিনে দেখাবে, আপনারা ক্লিক করে দেখে নেবেন। তো আজকের ভিডিও শুরু করছি। স্যামুয়েল টেইলর কলেরিজ আফিমের নেশার অভিজ্ঞতার সাথে সাথে সম্রাট কুবলাই খান সম্পর্কে পড়েছেন এবং তারও সাথে মার্কো পোলোর ভ্রমণের অভিজ্ঞতা তিনি পড়েছেন। পড়ে এই কবিতাটা লিখতে অনুপ্রাণিত হন। কুবলা খানের চূড়ান্ত লক্ষ্য ছিল চীনের একীকরণ, চীনকে ঐক্যবদ্ধ করা, চীনকে ক্যাপচার করা ভালোমতো এবং ভালোমতো ক্যাপচার করে শাসন করা। কুবলাইয়ের কৃতিত্ব ছিল চীনের ঐক্যকে প্রতিষ্ঠা করা, যেটি তাং রাজবংশের শেষ থেকে বিভক্ত ছিল। চীনে তাং রাজবংশ শাসন করে 618 সাল থেকে 907 সাল পর্যন্ত। চীনাদের চোখে কুবলাই খান ছিলেন একজন বর্বর, পাশাপাশি যাযাবর এবং বিজয়ী ছিলেন। আর সত্যিকার অর্থে ওই বিদেশ থেকে আসা যারা এই আক্রমণকারী, তারা তো বর্বর ছিলেন, সেটা আমরা এমনিতেই জানি। কুবলাই খান ছিলেন চেঙ্গিস খানের নাতি, এ তো আরো দুর্ধর্ষ ব্যাপার। তিনি একজন অত্যন্ত সফল সেনাপতিও ছিলেন। তিনি শক্তিশালী সং রাজবংশকে পরাজিত করেন, সমস্ত চীন জয় করেন এবং 1271 সালে সেখানে ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন। ইউয়ান রাজবংশ উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়ায় অবস্থিত জানাডুকে আবার বলা হয় সাংদু, আবার অনেকে বলে সাংটু। 1263 থেকে 1273 সাল পর্যন্ত এটি ছিল রাজধানী, মঙ্গোলিয়াদের রাজধানী। তারপর এটি মঙ্গল সাম্রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী হয় এবং এটি গ্রীষ্মকালীন রাজধানী থাকে 1274 থেকে 1364 সাল পর্যন্ত। এটি কুবলাই খানের শাসনকালে প্রসিদ্ধি লাভ করে। কুবলাই খান শাসন করেন 1260 থেকে 1294 সাল পর্যন্ত। এই জানাডু প্রাসাদ, বাগান এবং জলপথের জন্য বিখ্যাত ছিল। এবার আমরা কবিতায় কি আছে সেটা জেনে নিই। কবিতাটার টাইটেল কুবলা খান আ ভিশন ইন ড্রিম, স্বপ্নে দেখা দৃষ্টি। এর সাবটাইটেল হচ্ছে আ ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট মানে এটি খণ্ডচিত্র। এটিকে আবার অসমাপ্ত কবিতা বলেও ধরা হয়। এটি একটি রোমান্টিক কবিতা। কবিতাটির পাণ্ডুলিপি লন্ডনের ব্রিটিশ লাইব্রেরিতে স্থায়ীভাবে রাখা হয়েছে এবং প্রদর্শিত হয়েছে। কুবলা খান সম্ভবত 1797 খ্রিস্টাব্দের অক্টোবরে লেখা হয়েছিল। যদিও সুস্পষ্ট প্রত্যক্ষ প্রমাণের অভাবের কারণে কুবলা খানের প্রথম রচনা সুনির্দিষ্ট তারিখ এবং পরিস্থিতি অনেকটাই অস্পষ্ট। কলেরিজ সাধারণত তার কবিতার তারিখ রাখতেন, কিন্তু কুবলা খান কবিতার তারিখ তিনি দেননি এবং কবিতাটি সম্পর্কে সরাসরি তার বন্ধুদের কাছে কোনো চিঠিতে উল্লেখ করেননি। অনেকে মনে করেন যে তিনি পারচাস হিজ পিলগ্রিম নামে একটি বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। স্বপ্ন দেখার সময় তার বন্ধু বা কারো ডাকে তিনি মাঝখানে জেগে ওঠেন, স্বপ্নটি ভেঙে যায়। এরপরে তিনি সেই স্বপ্নের উপর ভিত্তি করে এই কবিতাটি রচনা করেন। যাই হোক, এই কবিতার মূল বিষয় হলো কুবলা খান নামের এক মঙ্গোলীয় সম্রাটের কাল্পনিক একটি প্রাসাদ ভবন নির্মাণের পরিকল্পনা। কবিতাটিতে দেখা যায় যে জানাডুর সম্রাট কুবলা খান এমন একটি প্রাসাদ ভবন বানাতে চান যা হবে একদম অদ্ভুত ও বিচিত্র। ফলে তিনি তার জন্য একটি প্রাসাদ ভবন নির্মাণ করার নির্দেশ প্রথমে দেন। তিনি এই প্রাসাদ ভবনটি নির্মাণ করার জন্য 10 মাইল জায়গা নিতে বলেন। সেই জায়গার দেওয়াল ও দুর্গ দিয়ে ঘেরাও থাকবে। সেই 10 বর্গ মাইল জায়গার মধ্যে থাকবে পবিত্র আল্প নদী। এই পাতাল নদীটি মাটির নিচ দিয়ে বয়ে চলে গিয়ে সাগরের যে জায়গায় সূর্যের আলো পৌঁছায় না সেই জায়গার সাথে মিলিত হবে। এই 10 বর্গ মাইল এলাকায় থাকবে পাহাড়, সমতল ঘাস বা তৃণভূমি, থাকবে সুগন্ধি ফুলের নুয়ে পড়া গাছগাছালি, আরো থাকবে প্রচুর পরিমাণে সবুজ গাছ, যে গাছগুলোর উপর শ্যাওলা পড়ে থাকবে। এই গাছের উপর শ্যাওলা দেখে মনে হবে পাহাড়ের মতো প্রাচীনকালে এই সমস্ত গাছ শ্যাওলা জন্ম নিয়েছিল। সবুজ বনানীর মাঝ দিয়ে পাহাড়ের ঢাল বেয়ে নামবে অনেক আঁকাবাঁকা ছোট ছোট ঝর্ণা। এই পাহাড়িয়া জায়গাটি দেবদারু ও সিডার গাছের আচ্ছাদন থাকবে।
সিডার গাছে ঢাকা পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসবে একটি আকর্ষণীয় ঝর্ণা। এই মোহনীয় স্থানটিতে ভয়ানক পরিবেশও থাকবে। এখানে পাহাড়িয়া বনের মাঝে এক নারীর বিলাপের ভুতুড়ে আওয়াজ শোনা যাবে, যে নারী কোনো এক দানবের সাথে প্রেম করেছিল এবং সেই দানব তাকে একা ফেলে চলে গেছে। আর পাহাড়ি ওই ঝর্ণাটি একে বেঁকে বয়ে চলবে। কোথাও পাহাড়ি ঢালে থেমে গিয়ে জল নিচে গড়িয়ে পড়বে, আবার সেখান থেকে জল বয়ে চলবে। যেখানে পাহাড়ের উপর থেকে ঝর্ণার জল নিচে ছিটকে পড়বে, সেখানে জলের সাথে গুঁড়ো গুঁড়ো বড় বড় পাথরও ছিটকে পড়বে। যেভাবে শস্য মাড়াই করার সময় শস্যদানা ছিটকে পড়ে বা কুলো দিয়ে শস্য ঝাড়ার সময় বাতাসের তুষ ছিটকে পড়ে, সেই রকম ভাবে ছিটকে পড়বে। কখনো জোরে কখনো ধীরে ছিটকে পড়বে জল। এটা দেখে মনে হবে পৃথিবী যেন ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছে, আর জলের প্রবাহে একটি ছন্দের সৃষ্টি হবে। অবশেষে ওই ঝর্ণার জল পাহাড়ের উপর থেকে জলপ্রপাতের সাথে একটি পবিত্র নদীতে গিয়ে পড়বে। আর এই নদীটি গিয়ে সাগরের এমন এক খাদে মিলিত হবে, যে খাদের গভীরতা কেউ কখনো মাপতে পারবে না। ওই নদীর জল দূর সাগরের সাথে মিশে একাকার হয়ে যাবে। এরপর সাগর থেকে উঠে আসবে ঢেউ। সেই ঢেউয়ের শব্দে কুবলা খান তার পূর্বপুরুষদের কণ্ঠস্বর শুনতে পাবেন। তারা তাকে ভবিষ্যৎবাণীর মাধ্যমে ভবিষ্যতের যুদ্ধ সম্পর্কে সতর্ক করে দেবেন। এখান থেকেই বোঝা যাচ্ছে তারা যুদ্ধপ্রিয় লোক। আর তার প্রাসাদ ভবনের ছায়াটি গিয়ে পড়বে ওই নদীর পবিত্র জলে। এই নদীতে যে পবিত্র ঢেউ উৎপন্ন হবে তা পাহাড়ের গায়ে লেগে এক অদ্ভুত সুর সৃষ্টি করবে। তার প্রাসাদ ভবনটি নদীর কিনারেই থাকবে, আর এর মাঝে একটি কক্ষ থাকবে যা তুষারের মতো সাদা। বন্ধুরা, এতদূর পর্যন্ত কবি স্বপ্নে দেখেছেন। এইখানে তার স্বপ্ন ভঙ্গ হয়, কারো ডাক শোনে। এরপরে আমরা দেখব কবিতার দ্বিতীয় অংশ, যা আগের অংশের সঙ্গে প্রায় মেলে না এবং খাপ ছাড়া। যাই হোক, আমি বাংলাটা বলে দিচ্ছি পরের অংশে কি আছে। পরের অংশটির বাংলা হবে এরকম: একদিন কবি স্যামুয়েল টেলর কলেরিজ স্বপ্নে অ্যাবিসিনিয়ান একজন যুবতী নারীকে ডালসিমারে সুর তুললে গান গাইতে দেখেছেন। সেই সুর যেন তিনি আবার শুনতে পাচ্ছেন। সে এবরো পার্বত্য অঞ্চলের লোকগান গাইছিল। সেই গান ছিল মায়াবী ও মোহনীয়। কবি বলছেন যে যদি তিনি সেই সুর শিখতে পারতেন, তবে সেই সঙ্গীতের জাদুর পরশে তিনি এমন একটি প্রাসাদ ভবন বাতাসের মাঝেই নির্মাণ করতে পারতেন সেই রৌদ্রোজ্জ্বল গম্বুজ, তুষার শুভ্র সেই কক্ষটিকে তিনি নির্মাণ করতে পারতেন। আর তিনি যখন প্রাসাদ ভবনটি নির্মাণের জন্য সেই সুর বাজাতে শুরু করতেন, তখন তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠত, জ্বলজ্বল করত, চুলগুলো বাতাসে ভাসত। আর এই দৃশ্য দেখে সবাই ভয়ে কেঁপে উঠত। চিৎকার করে করে তারা একে অন্যকে সাবধান করত। পুরোহিতেরা এসে বলতো যে হয়তো কবিকে ভূতে ধরেছে। তাই তারা মন্ত্রপুত করে কবির চারিদিকে 3টি বৃত্ত এঁকে দিত, গণ্ডি কেটে দিত। ভয়ের সাথে সবাইকে চোখ বন্ধ করে থাকতে বলতো, কারণ হয়তো কবি সেই স্বর্গীয় সুধা পান করছেন বা করতে থাকছেন। আর এমনই যদি হতো, কবি স্বর্গীয় সুধা পান করতে পারতেন। ধন্যবাদ বন্ধুরা। এরপর আমি টেক্সটের প্রতিটা লাইন ধরে 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 এক্সপ্লেন করে দেব বাংলায়।